সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সাথে আছি আমি মুস্তফা খন্দকার। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সদস্যরা শপথ নিয়েছেন। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে এই বিধান রাখা হলেও তাদের প্রকৃত ভূমিকা ও কার্যকারিতা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। বিশ্লেষকদের মতে সরাসরি নির্বাচন না হয় অনেক সময় যোগ্যতার চেয়েও দলীয় আনুগত্য পারিবারিক সম্পর্ক অগ্রাধিকার পায়। ফলে আইন প্রণয়ন ও নীতি নির্ধারণে নারী এমপিরা জোরালো ভূমিকা রাখতে পারেন না। অনেক ক্ষেত্রে দলীয় সিদ্ধান্তের বাইরে নারী স্বার্থ রক্ষায়ও তারা সোচ্চার নন। প্রাসঙ্গিক এসব বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় নারীর ক্ষমতায়ন নাকি নামমাত্র প্রতিনিধিত্ব, এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মানসুরা আলম, সংসদ সদস্য বিএনপি, এবং মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকে স্বাগত। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আলোচনায় অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দিচ্ছে আজকের শিরোনাম। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে তিস্তা চুক্তি আলো দেখার আশা। পররাষ্ট্রমন্ত্রী চীন সফর ও মহাপরিকল্পনা নিয়ে হবে আলোচনা। ভারত থেকে পুশিন করলে ব্যবস্থা। চাইলেই বাংলাদেশ যুক্তরাষ্ট্র চুক্তি বাতিল সম্ভব নয়। স্বার্থবিরোধী কিছু থাকলে পুনর্বিবেচনার সুযোগ আছে। মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী। এক বছরের মধ্যে হবে স্থানীয় সরকার নির্বাচন। আওয়ামী লীগ আমলের দুর্নীতি তদন্তের ঘোষণা মন্ত্রীর। সাইবার নিরাপত্তা ও গুজব ঠেকাতে ডিসিদের নির্দেশনা। হাম ও উপসর্গে আরও 6 শিশুর মৃত্যু। পদ্ধতিগত অবহেলাকে দায়ী করছেন বিশেষজ্ঞ। টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের গাফিলতি খতিয়ে দেখবে সরকার। এবং বৃষ্টি উজানের ঢলে ফের ডুবছে হাওরের ধান। দিশেহারা কৃষক। সুনামগঞ্জে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার। কেউ অনিয়ম করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি মন্ত্রী। মনসুর আলম, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনাকে আবার অভিনন্দন, আপনি নবনির্বাচিত এমপি। এই যে সংরক্ষিত নারী আসনের যে নির্বাচন হচ্ছে, আমরা একসময় 30 সেট দিয়ে 30 জনকে দিয়ে শুরু করেছিলাম। সেটাকে নিয়ে একসময় ব্যঙ্গাত্মক আলোচনা হতো যে নারী একটা অলংকার। শফিক রহমানের জায়দের দিনে 15 জন নিয়ে 15 জন। তো তারপরে আস্তে আস্তে সর্বশেষ 45 জন ছিল, এবার 50 জনে এসছে। আপনার কি মনে হয় যে নারীর ক্ষমতায়নে এইটা নিশ্চিত করবে নাকি কেবলই প্রতিনিধিত্ব বাড়াবে? এখানে প্রথমত আপনি যে হিস্ট্রিটা বললেন, যে সংরক্ষিত নারী আসনের ইতিহাস, তো সেটি শুরু হয়েছিল 73 সালে। তখন প্রতিনিধিত্ব ছিল 15 জনের। তো মূলত সামাজিক রাজনৈতিক বাস্তবতায় নারীর যে অবস্থান সেই সময়ে ছিল, সেটির পরবর্তী সময়ে পরবর্তী যে ইলেকশনটি হবে সেটির মধ্যে নারীরা যাতে অংশগ্রহণ করতে পারে এবং জিততে পারে, সেটার অনুপ্রেরণায় কিন্তু এই সংরক্ষিত নারী আসন দেওয়া হয়েছিল। এবং আপনি জানেন বোধহয় যে একটি নির্দিষ্ট টাইমলাইনের ভিত্তিতে কিন্তু সেটি দেওয়া হয়েছিল 10 বছর। পরবর্তীতে সেটি 78 সালে আরও বৃদ্ধি করতে হয়, সেই সেন্স থেকে যে আসলে যেই জন্য করা হচ্ছিল, যে উদ্দেশ্য নিয়ে যে তা পরবর্তীতে ইলেকশনে অংশগ্রহণ করার মতো তারা জিতে আসবেন, তারা সেটি পারছিলেন না, সেটা বিভিন্ন প্রতিবন্ধকতার জন্য। এবং আমি সেই প্রথম যিনি সংরক্ষিত আসনের এমপি ছিলেন, তিনি সম্ভবত আওয়ামী লীগের ছিলেন। তো এরপর থেকে উনি কয়েকবার ইলেকশন করে উনি হেরেছেনও। তো এই জন্য এই যে আসনের যে প্রয়োজনীয়তা সেটা আর থামছিল না। পরবর্তীতে বিভিন্ন সময়ে 30, এরপরে 30 হলো, 30 থেকে 45, সর্বশেষ এখন 50। আপনি দেখবেন যে গ্রাফটা কিন্তু বাড়ছে দিনের পর দিন। এক একটা সময়ে মানে এটা বেড়েই চলছে প্রয়োজনীয়তা। এখনও এইবারের ইলেকশনে সর্বমোট 9 জন ইলেকশন করেছিলেন। সবাই 9 জন, বিএনপি থেকে 9 জন, এছাড়া এনসিপি থেকে 2 জন অথবা 3 জন, জামাত থেকে কেউ ছিলেন না, স্বতন্ত্র ছিলেন। তো সব মিলিয়ে নারীদের অংশগ্রহণের হার কিন্তু খুবই কম, 33% দেওয়ার কথা ছিল। এটা কিন্তু শুধু যে এই জন্য যে নারীদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না, বিষয়টা কিন্তু তা না। আপনি দেখবেন যে রাজনীতিতে আমাদের যে অংশগ্রহণ, সেটার পার্সেন্টেজ কিন্তু খুবই কম। তো এখন আপনি যদি একটা মিছিলের দিকে আপনি তাকাবেন, সেখানে কতজন নারী থাকে, কতজন পুরুষ থাকে।
আমরা কিন্তু আমাদের নিজেদের নারীরা অংশগ্রহণ করতে পারছে না। অবশ্যই সেটার জন্য দায় যদি করা যায় অনেককে অনেকভাবে করা যাবে, কিন্তু মূল আলোচনা হচ্ছে যে সংরক্ষিত আসনের প্রয়োজনীয়তাটা ফুরাইরাই বলেই কিন্তু আমরা এখনো আছি। কারণ এই যে আপনি ইলেকশন নারীদের দিয়ে করাতে পারছেন না, কারণ সেখানে অনেক বাধা বিপত্তির মুখোমুখি নারীরা হচ্ছেন এখনো, সেই বাস্তবতা আছে। সেই বাস্তবতা থাকার পরে আপনি তো একদম একটা দেশের 52% যে নারী, আপনি সেই একটা বিশাল জনসংখ্যাকে তো আপনি ইগনোর করতে পারবেন না। আপনাকে তো তাদের প্রতিনিধি রাখতে হবে, তাদের হয়ে কথা বলার মানুষ রাখতে হবে। পুরুষেরাও বলেন আমাদের সমস্যা নিয়ে, কিন্তু আমার মনে হয়েছে যে আমরা নারীরা যারা আছি নিশ্চয়ই এই ক্ষেত্রে আমরা আমাদের সমস্যাগুলো, আমাদের সামাজিক রাজনৈতিক বাস্তবতাগুলো আমরা বাকিদের চেয়ে বেশি বুঝি। মনিরা শারমিন, আপনার কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি একসময় নারীর বিষয়টা খুব বিরোধিতা করেছিলেন যে আমি করব না, তো হঠাৎ করে আবার আপনি আলোচনায় চলে আসলেন, কেন এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আরেকটা হচ্ছে যে সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীদের যে প্রতিনিধিত্ব চলে আসে আর সংরক্ষিত আসনে সিলেকশনের মাধ্যমে যেটা চলে আসে, এর বেসিক কি কোনো পার্থক্য দেখেন আপনি? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যারা দেখছেন তাদের শুভেচ্ছা, এবং আমার সহ-আলোচক মানসুরা আপাকে শুভেচ্ছা। প্রথমত আমি আমার ব্যক্তিগত জায়গাটা ক্লিয়ার করি, সেটা হচ্ছে দেখেন, যখন আসলে একটা আমাদের দলের থেকে একটা জোটের সিদ্ধান্ত হলো অল অফ এ সাডেন, তখন এই জায়গাটাতে অনেকেই আমরা প্রস্তুত ছিলাম না এই সিদ্ধান্তটার ক্ষেত্রে। কিন্তু বাস্তবতার যদি আমি কনসিডার করি, এই জোটটা আমাদের আসলে ওই সময় করা খুব গুরুত্বপূর্ণ ছিল। তো সেই জায়গা থেকে অনেকেই এটার বিরোধিতা করেছে, অনেকেই নিষ্ক্রিয় থেকেছে, অনেকেই পদত্যাগও করেছে। তো সেই জায়গা থেকে আমি একটু সময় নিয়েছি আর কি, 2 দিন 3 দিন সময় নিয়েছি এটা ভাববার জন্য যে আসলে কী করা উচিত। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমার এই রাজনীতিতে আসা হচ্ছে ছাত্র রাজনীতি থেকে, আমি 2018 সাল থেকে আমাদের যে রাজনৈতিক পথচলা, আমি একটা জিনিস উপলব্ধি করেছি, আমার একটা সেলফ রিয়ালাইজেশন আছে, সেটা হচ্ছে যে খুব হুট করে কোনো সিদ্ধান্ত না নেওয়া। আর যখন আমার ব্যক্তিগত একটা মতাদর্শ থাকতে পারে, কিন্তু আমি তো সাথে একটা দল করি, দলের যে সিদ্ধান্ত সেটা প্রতি যদি আমার আনুগত্য, একটা মিনিমাম আনুগত্য না থাকে, বা আমি যদি অ্যালাইনমেন্টটা না থাকে, তাহলে আমি দল কেন করছি? দল করা এবং এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ জায়গা, আমি তখন আমার আহ্বায়ক যিনি ছিলেন নাহিদ ইসলামকে আমি তখন জিজ্ঞেস করছিলাম যে আসলে এটা কি কারণে, আমার আসলে ব্যাখ্যাটা নিয়ে আমার সন্তুষ্ট হতে হবে। তো প্রথমত আমার নিজের সন্তুষ্ট হতে হবে। তো সেই জায়গা থেকে যেহেতু সংস্কার একটা আমাদের খুব গুরুত্বপূর্ণ এজেন্ডা, এবং সেটা নিয়ে আমাদের সামনের যে রাজনীতিটা সেদিকে আগাতে হবে, এবং এই জায়গাতে তখন আমার কাছে মনে হয়েছে যেহেতু সংস্কার নিয়ে আমাদের কোনো অ্যালাই নাই, অর্গানিক অ্যালাই হয়নি, যে ছোট ছোট দলগুলো আছে, এবি পার্টি বলেন, অন্যান্য যে 11 দলীয় জোটের মধ্যে কিছু দল আছে যারা আসলে আমাদের সংস্কার, যখন আমরা ঐক্যমত্য কমিশনে ছিলাম ওই সময় কিন্তু আমাদের সাথে এক ধরনের আমাদের কথাবার্তা মিলে যাচ্ছিল। তো সেই জায়গা থেকে এই দলগুলোর একসাথে হওয়া একটা প্রয়োজনীয়তা, এবং দলের সাথে আসলে নিজেকে অ্যালাইন করা, এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল। এবং পরবর্তীতে যেহেতু আমি প্রথমে আসলে একটু নাখোশ থেকেও আমি দলের সাথে অ্যালাইন ছিলাম, সুতরাং পরবর্তীতে আমার নাম এই কারণেই এসছে, সঙ্গত কারণে। এবার আমি আসি হচ্ছে যে আমি একটু সাপ্লিমেন্টারি, এই যে আপনাদের দলটা অ্যালাইন করলো একটা বিশ্বের সাথে, জামাতের সাথে যে অ্যালাইন, এই জামাতের আইডিওলজিকে আপনি বিশ্বাস করেন? না, দেখেন, এটা তো কোনো আদর্শিক জোট না, এবং জামাতের আদর্শিক জায়গা এবং এনসিপির আদর্শিক জায়গার মধ্যে অনেক তফাৎ আছে। আপনি বলছেন যে এটা কোনো আদর্শিক জোট না, আপনি বলছেন নির্বাচনী জোট। নির্বাচন তো হয়ে গেছে, এখন আপনার কিন্তু একই সাথে আছে, এবং সংস্কার কেন্দ্রিক একটা জোট। আমি কিন্তু সংস্কারের কথাটা প্রথমে বলেছি এই কারণে। কিন্তু আপনারা কি আলাদা থেকে সংস্কারের কথা বলতে পারতেন না? আলাদা থেকে সংস্কারের কথা বলা এবং একসাথে থেকে বলাটার মধ্যে তো আসলে একটা বড় ডিফারেন্স আছে। 11টা দল একসাথে দাঁড়াচ্ছে, দেখেন যেভাবে করে আসলে ফ্রেম করা হয় যে জামাত এনসিপি, কথাটা শুনলে এমন মনে হয় যে জামাত আর এনসিপি ছাড়া এই জোটের মধ্যে আর কেউ নাই। ফ্রেম তো করা, যেহেতু আপনারা সবকিছু একসাথে করছেন, তো ফ্রেম করাতে তো আমি কোনো আপত্তির কিছু দেখছি না। জামাত এনসিপি ছাড়াও আরো দেখেন আরো 9টা দল এটার মধ্যে আছে, কিন্তু কি মনে হয় আপনারা যেহেতু জুলাইয়ের দল, 24শে জুলাই আন্দোলনের সম্মুখ সারির দল, তো আপনাদের
সবাইকে বেশি অবজার্ভ করবে, আপনাদের দিকে বেশি সবাই না, তাকিয়ে এটা আছে? এটা তো কোনো অপরাধের কিছু না। জামাতের সাথে জোট করা কি অপরাধ? তাহলে তো এই অপরাধে বিএনপির এটা শাস্তি হওয়া উচিত আসলে। মানে বিএনপি এই 20 বছর একসাথে ছিল, তো সেটার জন্য তো আমরা বিএনপিকে দোষারোপ করছি না, সেই দোষারোপের রাজনীতিতে আমরা যেতেই চাই না। জামাতের সাথে জোট কার ছিল না, বিএনপির ছিল, আওয়ামী লীগের ছিল, সেটা যদি আসলে অ্যাকসেপ্টেড হয়, এই নতুন দল এনসিপি তারা বারবার করে বলছে যে তাদের এটা আদর্শিক জোট না। আদর্শিক জোট হলে তো এখানে আরো অনেক কিছু, যেমন এনসিপির নেতৃত্বে একেবারে শীর্ষ নেতৃত্বে তো নারীরা আসতে পারে, জামাতে তো সেটা কখনো আসতে পারে না, ওনারা যেভাবে করে বলেন। এরকম বৈপরীত্য নিয়ে কি কোনো ঝালাই হতে পারে? বিএনপির সাথে হয়েছে না বৈপরীত্য নিয়ে, এবং বিএনপি তো এখন নিজেকে একেবারে, যেটা আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে স্বাধীনতার ধ্বজাধারী তাহলে দল আপনারা হিসেবে বিএনপি নিজেকে থেকে আপনাদের করছে। বৈশিষ্ট্য আলাদা কিভাবে আমরা করব? আপনারা যেহেতু না, আমরা তরুণ দল, আপনারা তো সবসময় প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা করবেন, তরুণ দল- বিএনপিকে আপনারা যদি তুলনা করেন তা আপনারা আর বিএনপির মধ্যে তো পার্থক্য নেই। এইটা হচ্ছে একটা বিষয় কি দেখেন, ধরেন এই যে একটা জায়গাতে আমরা আসলে বলেছি 5 আগস্টের পরে আমরা তরুণরা যে রাজনীতি করতে এসেছি, সুতরাং এই নতুন রাজনীতি, আপনি যেটার কথা বলার চেষ্টা করছেন, যে নতুন রাজনীতির একক মানে অথরিটি, সোল অথরিটি হচ্ছে এনসিপির উপর চাপিয়ে দেওয়া হয়। কিন্তু দেখেন, এই নতুন একজন খেলোয়াড় নতুন সংস্কৃতিতে নতুন সংস্কৃতি ইন্ট্রোডিউস করবে খেলার মাঠে, কিন্তু খেলার মাঠের যে অন্যান্য প্লেয়ার তারা একদম আগের মতো আছে, তারা চায় না যে এই সংস্কৃতিটা পরিবর্তন হোক। কিন্তু এই নতুন একজন খেলোয়াড়কে আপনি নামায় দিলেন মাঠে, তাকে বললেন যে তুমি তো নতুন কিছু ইন্ট্রোডিউস করবা, তুমি যাই এখন করো, সে তো আসলে করতে পারবে না, কারণ খেলার মাঠটা আসলে ওইভাবে করেই পুরনো দলদের খেলার জন্যই উপযুক্ত। সুতরাং সেই জায়গায় আসলে এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটা যদি আসলে আমরা বাস্তবায়ন করতে চাই, সেটা সব দলের আসলে অংশগ্রহণ থাকতে হবে এবং মনস্তাত্ত্বিকভাবে তাদের আসলে সেই জায়গা থেকে সরে আসতে হবে। এখন কি আমি পরের প্রশ্ন যেতে হ্যাঁ, পারি? please, ওকে, carry on. আচ্ছা, এখন হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে যে প্রথমত আমরা যখন ঐক্যমত্য কমিশনে আলোচনা করছিলাম, তখন কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলই, যে আপনাকে আমি বলছি বিএনপি এবং জামাতের ঐক্যমত্য কোন জায়গায় আছে, এই এত অনৈক্যের মধ্যেও কিন্তু বিএনপি জামাতের একটা খুব সুন্দর ঐক্যমত্য আমরা ঐক্যমত্য কমিশনে দেখেছি। সেটা হচ্ছে যখন আমরা বললাম যে নারী আসনে সরাসরি 100 আসনে নির্বাচন, তখন আমরা বেশ কিছু দল এবং এই এনসিপি কিন্তু এটার প্রস্তাবক, এবং সেই জায়গা থেকে আমরা বললাম যে 100 আসনে হতেই হবে, এইটার ব্যাপারে কি প্রসেসে হবে এটা নিয়ে আমাদের আর্গুমেন্ট থাকতে পারে, আমরা আলোচনা সেই জায়গাতে করি, কিন্তু আমরা 100 আসনে এটা নীতিগতভাবে সিদ্ধান্তে আসি যে 100 আসনে আমরা সরাসরি নির্বাচন চাই। কিন্তু দেখা গেল যে এই যে জামাত এবং বিএনপি, এই দুই দল এখানে ঐক্যমতে আসলো যে না, এটা কোনোভাবে সম্ভব না, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এটা সমর্থন করে না, বাংলাদেশের নারীরা, এবং একজন বলেই ফেললেন, এখন ওইটা তো আসলে বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করেছে, তো ওই জায়গায় কিন্তু আপনারা দেখবেন যে একজন বলেই ফেললেন যে এই বাংলাদেশের নারীরা আসলে এখনো উপযুক্ত না, তারা এখনো রাজনীতিতে আসতে চায় না, নির্বাচন করতে চায় না, তারা আসলে সেইটার যোগ্য না। এবং সেই সভাতে আমি ছিলাম, এটা আমার জন্য খুব ডিসগ্রেসফুল। সুতরাং এইটা জামাত চাইবে না, এটা আমি মানলাম, বিএনপি কেন চাইবে না? অথচ বিএনপির মধ্যে যোগ্য নারীর কি অভাব আছে আপনার মনে হয়? কোনোভাবেই না। আপনি এবার দেখেন সংরক্ষিত নারী আসনে কিন্তু আমি বিএনপির অনেক সমালোচনা করতে পারি, কিন্তু একটা জায়গায় এবার আমি বিএনপির অনেক প্রেস করব, সেটা হচ্ছে যে তারা ছাত্র দল থেকে মানসুরা আপাদের মতো যারা নেত্রীরা আছেন, যাদের এত ত্যাগ, তাদের মূল্যায়ন করেছে। এবং এবার বিএনপিতে যারা আসলে নারী আসনে যারা গেছে, তারা কিন্তু খুবই কোয়ালিফাইড, তাদের ব্যাকগ্রাউন্ড যদি আপনি দেখেন তারা কিন্তু কোয়ালিফাইড। এরকম মানুষ আছে যে 20 বছরের কর্পোরেট অভিজ্ঞতা আছে, এমন নারীদের তারা নির্বাচন করেছে, সাংগঠনিক দক্ষতা আছে এমন নারীদের তারা নির্বাচন করেছে। এবং আমরা দেখেছি যে এনসিপি থেকে গেছে একজন ডাক্তার মাহমুদা মিতু, তিনি গেছেন, আরও তাসমিয়া প্রধান 11 দলীয় জোটের আরেকজন, তিনি একজন আইনজীবী। সুতরাং 4 জন, প্রায় 3 জন আইনজীবী সম্ভবত গেছেন, খুবই ভালো আইনজীবী আর কি। সুতরাং এই জায়গায় আমি যেটা বলতে চাই যে সরাসরি নির্বাচনের তো একটা জায়গা আমরা এস্টাবলিশ করতে পারিনি। ইভেন আমরা শেষ পর্যন্ত বললাম 15% নারীদের অন্তত দেন, আপনারা প্রত্যেক দল থেকে মনোনয়ন দেন, কিন্তু তারা দিবে না, এবং শেষ পর্যন্ত সেটা এসে ঠেকলো 5%। কিন্তু সেটাও কোনো দলই সেটা পূরণ করতে পারলো না। যেহেতু এনসিপি জোটে ছিল, এনসিপির পক্ষ থেকে 2 জনকে দেওয়া হয়েছিল, প্রথমে 3 জনকে দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে 2 জন কন্টেস্ট করেছে। সুতরাং সেই জায়গা থেকে, সেই বাস্তবতা যখন এটা হলো না, তখন আসলে আমাদের কি করতে হবে? তখন আসলে এই সংরক্ষিত নারী আসন যেহেতু সরাসরি হলো না, সুতরাং আমাদের সংরক্ষিত নারী আসনের দিকে যেতে হবে। সেই জায়গাতে এই যে আপনি প্রথমে বলছিলেন যে দলীয় আনুগত্য, এই জায়গা থেকে বের হয়ে এসে এই যে যোগ্য নারীরা সংসদে গেলেন, তাদের ভয়েসটা আসলে তাদের মতো করে বলতে দিতে হবে, কারণ তারা
এই যে আপা বলছিলেন যে 52% নারীর প্রতিনিধিত্ব, 52% জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব, তাদের সেই প্রতিনিধিত্বের জায়গাতে তাদের আসলে একটা ফ্রিডম দিতে হবে। যদি সেটা করা যায়, কারণ কেপাবল নারী কিন্তু আমরা অলরেডি সংসদে দেখছি প্রত্যেকেই ইকুয়ালি কেপাবল, কিন্তু তাদের মতো করে আসলে ভয়েস হয়ে উঠতে দিতে হবে। সেখানে দলীয় খুব ইন্টারফিয়ারেন্স বা তাদের একটু দমিয়ে রাখা এই জায়গাতে যাতে আসলে না হয়, পুতুল প্রতিনিধিত্ব আমরা আসলে দেখতে চাই না। ধন্যবাদ মানসুর আলম। সেটা হচ্ছে আমরা জুলাই এবং তার আগের আন্দোলনে অনেক নারীদের দেখেছি সামনের কাতারে, তারা বিক্ষোভে বিপ্লবে ছিলেন, পুলিশের টিয়ার গ্যাস খেয়েছে, কিন্তু আগস্ট বিপ্লবের পরে তারা কেমন যেন অনেকেই হারিয়ে গেলেন। এই যে হঠাৎ করে তাদেরকে আমরা দেখছি না দৃশ্যপটে, এই বিষয়টা কি আপনার কি কোনো রকম চোখে লাগে না? এইটা আমি শুরুতেই আপনাকে বলছি যে আপনি রাজনৈতিক দলের মিছিলগুলো দেখেন, মানে কেউ কেউ তো, অনেক রাজনৈতিক দল তো নারীদের রাজনীতিকে অ্যালাউ করে না, এর বাইরে যারা করে তাদের পার্সেন্টেজটা আপনি দেখেন, এমনকি আমাদেরও বিএনপিরও, যে সেখানে কিন্তু সামনে যথেষ্ট সংখ্যক নারী নেই। এবং এই বাস্তবতাটা কিন্তু জুলাইয়ের হয়েছে। জুলাইয়ে যেই মেয়েগুলো নেমেছে, যারা রাজপথ দখলে নিয়েছিল, সেই রাজপথ দখলকারীরা কিন্তু রাজপথে আর নেই। তারা তাদের মতো করে সামাজিক বলেন, রাজনৈতিক বলেন, যে কোনো বাস্তবতায় তারা আবারও তাদের ঘরে ফিরে গিয়েছে এবং ক্যারিয়ার অন্যদিকে গড়ার প্ল্যান করছে। রাজনীতিটাকে তারা ক্যারিয়ার মনে করছে না এখন পর্যন্ত। ছেলেদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা উল্টো হয়েছে। ছেলেরা কিন্তু রাজনীতিতে আরও বেশি, তরুণেরা আগ্রহী হয়েছে। তারা সব দলের মিছিলে কিন্তু ছেলেদের সংখ্যা বেড়েছে। তো এটা থেকেই বোঝা যায় আসলে যে আমরা এখনও সেই গ্রাউন্ড তৈরি করতে পারিনি, সেই প্লেস তৈরি করতে পারিনি যেখানে একটা মেয়ে এসে এখনও রাজনীতি করার জন্য, মানে তার প্রথম চয়েস থাকে যে আমি রাজনীতি করব, যাই বাধা আসুক, যেই পরিস্থিতি আসুক না কেন, আমার সাথে যদি আরও 10টা ছেলে রাজনীতি করতে পারে, এটাকে চ্যালেঞ্জিং পেশা হিসেবে নিয়ে নিতে পারে, আমিও সেখানে থাকতে পারি। তো এই জায়গাটার জন্য কিন্তু আমরা জুলাইয়ে যারা ছিল তাদেরকে আমরা ধরে রাখতে পারিনি, বা আমরা হয়তো তাদেরকে সেই স্বপ্ন দেখাতে পারিনি, আমরা এই জায়গাটা আমরা তাদেরকে করে দিতে পারিনি যে আপনারা আসেন, আপনারা এইখানে এই নিরাপত্তা আছে। কারণ আপনি যখন মেয়েদেরকে ডাকবেন, একজন মেয়ে যখন রাজনীতিতে আসবে, তার রিকোয়ারমেন্ট থাকে সেটা, যে আপনাকে হ্যাঁ আপনার হয়ে সে লড়বে। আমরা লড়াই করেছি, আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি আমার সহযোদ্ধা বন্ধুদের সাথে, কিন্তু তারপরেও আমার সেই জায়গাটায় যেতে আমার যে চিন্তা, আমার যে সময় লেগেছে, আমার যে একটা নির্দিষ্ট সময় ইনভেস্ট করতে হয়েছে, যে আমি যে এখানে যাব, মানে এটা শুধু যে নারীদের ক্ষেত্রে কিন্তু শুধু বাইরে যে প্রতিবন্ধকতা তা না, শুধু যে আমাদের প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে হয় তা না, আমাদের ঘরেও কিন্তু একটা সুনির্দিষ্ট লড়াই আছে। এবং মানসিকভাবে, শারীরিকভাবে আমি ঠিক কতটুকু সেই জায়গাটা নিতে পারবো, মেয়েরা কিন্তু সেই জায়গাটাতেই ভয় পায়। যে যখন একটা মেয়েকে গালি দেওয়া হচ্ছে, যখন তাকে স্লাট শেমিং করা হচ্ছে, যখন তার পরিবার সেটা নিয়ে কনসার্ন হয়ে উঠেছে, তখন কিন্তু সে এই চ্যালেঞ্জিং পেশাটাতে সে আর আসতে চায় না। তো যার জন্য আমরা নারীদেরকে হারাচ্ছি, এবং সামনেও আমি দেখছি না যে আসলে কতজন আসবেন নারীরা, কিভাবে তাদের জন্য সেই রাস্তাটা তৈরি হবে। কারণ এখন তো আরও সমস্যা, আগে শুধু হয়তো আমাদের গায়ে হাত উঠতো, এখন অনলাইন অফলাইন দুই জায়গাতেই হয়তো সমস্যার সম্মুখীন হয়ে যেতে হচ্ছে। আপনি তো অগ্রসর শ্রেণীর একজন প্রতিনিধি, সংসদে যাচ্ছেন, কথা বলছেন, কিন্তু আপনার যারা গার্মেন্টসে কাজ করছে, যারা আপনার কারখানায় যে কোনো জায়গায় কাজ করছে, তারা তো আরও বর্ষ হয়। তাদের বিষয়টা কি আপনারা পার্লামেন্টে কিছু তাদের সুরক্ষার জন্য কিছু মানে কিভাবে? এখানে যারা কর্মজীবী নারীদের জন্য কিন্তু শুধু নারী হিসেবে দেখাটা তাদের দেখে আসলে তাদের জন্য আপনি কিছু করতে পারবেন না। তারা কর্মজীবী, তাদের সুনির্দিষ্ট তারা যে কাজটি করেন সেই কাজটির মতো তারা আসলে সেই পরিবেশ কিভাবে পাচ্ছেন, এবং সেখানে তার দাঁড়িয়ে থাকার মতো সেই পেশাটিকে তিনি গ্রহণযোগ্য মনে করবেন কিনা, সেটিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন কিনা, তার জীবিকা ধারণ করার জন্য, তার পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য, তার পরিবারকে ভরণ পোষণ করার জন্য যে একজন নারীর দায়িত্বটি নিয়েছেন নিজের কাঁধে, সেটি তিনি কীভাবে চালাতে পারছেন, একটা কিন্তু সেই প্রতিষ্ঠান, সেই সমাজ, সেই রাষ্ট্র সবার উপর বর্তায়। জাস্ট তিনি একজন নারী হিসেবে না, তিনি একজন কর্মজীবী মানুষ হিসেবেও।
তো অন্যান্য পেশা, যে কোনো পেশার মধ্যেও নারীদের যে চ্যালেঞ্জ থাকে যে কোনো জায়গায়, সেটা কিন্তু গার্মেন্টস বলেন, সেটা ইট ভাটায় যায় নারীরা ইট টানেন সেটা বলেন, অথবা আমি এখানে বসে আছি আমাকে বলেন, আমরা সবাই কিন্তু একটা জায়গায়। এটা হচ্ছে এই যে নারী হিসেবে প্রতিবন্ধকতাগুলোর শিকার হওয়া। তো সংসদে যারা নারী আছেন, এমনকি যারা পুরুষও আছেন, কারণ সংসদ যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন তাদেরকে তো শুধু পুরুষেরা ভোট দিয়ে নির্বাচন করেন নাই, নারীরাও করেছেন নির্দিষ্ট এজেন্ডা নিয়ে। আর এই সংসদে যে প্রতিশ্রুতি দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে, আমার দল ক্ষমতায় এসেছে, সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের মধ্যে একটি ছিল যে ফ্যামিলি কার্ড, নারীদেরকে স্বাবলম্বী করে তোলা। তো সেই জায়গাটায় কিন্তু অলরেডি ফ্যামিলি কার্ড কিন্তু দেওয়া হচ্ছে, এবং মোটামুটি অনেকগুলো উপজেলাতেই দেওয়া হয়েছে। এবং সেটার পিছনে একটি উদ্দেশ্য ছিল যে নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হয়তো যথেষ্ট না, কিন্তু যিনি প্রান্তিক অঞ্চলে যে নারী আছেন তার জন্য সেটি অনেক বড় একটি নিজের বেঁচে থাকার জন্য এবং একটা অবলম্বন। যে কোনো ধরনের বাধা, সেটা সামাজিকভাবে আসুক, যেভাবেই আসুক, তিনি তার সে অর্থনৈতিক স্বাবলম্বিতা দিয়ে তিনি কিন্তু সেটিকে কাটিয়ে উঠতে পারেন। মনিরা শারমিন, আপনি একটা মামলা করেছেন হাইকোর্টে, এবং আপনি সরকারি চাকরি করতেন, আপনার 3 বছর হয়নি বলে আপনাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে। কিন্তু আপনার সহকর্মী একজন আপনার দলে, তাকে নির্বাচন কমিশন ইতিমধ্যেই গেজেট করছে, কিন্তু আপনি বেশ কয়েকদিন ধরে আমি দেখলাম আপনি বলছেন তাকে যেন গেজেটভুক্ত করা না হয়, এরকম কথা বলছিলেন। ইলেকশন কমিশন যাতে এই রিটের শুনানি শেষ না পর্যন্ত তাকে যেন গেজেটভুক্ত করা না হয়, এটা বলছিলেন। সে তো আপনার সহকর্মী, তাকে কেন আপনি আটকাতে চাইছিলেন? তার মানে কি আপনাদের মধ্যে কোনো গৃহদাহ চলছে দলের মধ্যে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এই প্রশ্নটা করার ফলে আমি অনেক কিছু ক্লিয়ার করতে পারবো। প্রথমত প্রশ্নটা ভুল, সেটা হচ্ছে যে কাউকে আটকানোর জন্য আসলে আমি রিটটি করিনি। হ্যাঁ, প্রথমত রিটটি আজকে যদি আটকানোরই আসলে উদ্দেশ্য থাকতো তাহলে তো আমি আজকেও সেটাই বলতাম। আজকে মহামান্য হাইকোর্টের সামনে আমার আইনজীবী এই আমাদের যে আর্গুমেন্ট, সেই আর্গুমেন্ট উপস্থাপন করেছে। প্রথমত যে আমার কাউকে আটকানোর কোনো অভিপ্রায় নাই। দ্বিতীয়ত হচ্ছে যে ইসির কাছে আমি একটা নোটিশ পাঠিয়েছিলাম, যে ইসি জানতে চেয়েছিল যে আমার যে মামলাটা, এটার রিটের কি অবস্থা। তো তখন আমার কাছে তারা জানতে চেয়েছিল, তখন আমি বলেছিলাম মৌখিকভাবে, তখন ওনারা বলেছেন যে আপনি লিখিতভাবে এটা আমাদের জানান যে আপনার মানে রিটটার কি অবস্থা, এবং লিখিতভাবে যদি আপনি আমাদের নোটিশ করেন যে এটা শুনানি পর্যন্ত আপনি সময় চান, সেই ক্ষেত্রে আমরা শুনানি পর্যন্ত সময় দেওয়ার কথা চিন্তা করতে পারি। তো সেই কারণেই আসলে ওই নোটিশটা পাঠানো। এখন পরবর্তীতে সেটা বিবেচনা করবেন কি করবেন না, এটা তো আসলে ইসির উপর ডিপেন্ড করেছে, এবং তারা তাদের মতো করেই আসলে গ্যাজেট প্রকাশ করেছে। কিন্তু আমার আসলে যে হাইকোর্টে যে রিটটা করা হয়েছে, সেখানে আমার আর্গুমেন্টের কয়েকটা জায়গা আছে। সেটা হচ্ছে যে দেখেন, এই যে আপনারাই এই একটু আগে আলোচনায় যেটা আসলো, সেটা হচ্ছে যে নারীরা কেন রাজনীতিতে আসে না, শিক্ষিত নারীরা কেন আসে না, এবং নারীদের আসার পথটা আসলে কতখানি সহজ। নারীদের আসার পথটা যে আসলে খুব বেশি সহজ না, এটা তো আমরা জানি, এবং আমি তো নিজে আসলে এখানে একটা হোঁচট খেলাম। কিভাবে দেখেন, শুধু নারী বলে না, ধরেন আমরা কি বলি যে এই 5 আগস্টের পরে আমরা বলছিলাম যে এই যে ধান্দাবাজি, চাঁদাবাজি, রাজনীতি, এগুলো আমরা আর চাই না, আমরা চাই শিক্ষিত মানুষ রাজনীতিতে আসুক। এবার শিক্ষিত মানুষ, একজন এস্টাবলিশ মানুষ, তাকে রাজনীতিতে যদি আসতে হয় তাহলে অনেকগুলো প্রতিবন্ধকতা আছে। ধরেন একজন যে আমার যে মামলাটা, এই মামলাটায় হচ্ছে বিষয়টা হলো যে আমি একটি চাকরি করতাম, সরকারি চাকরি বলতে ঠিক সরকারি চাকরি না, ব্যাংক হচ্ছে ব্যাংক আইনে চলে, এবং এটি একটা স্ট্যাচুটরি অথরিটি। তো স্ট্যাচুটরি অথরিটি হলেও ব্যাংকের ক্ষেত্রে কিন্তু মানে সেই সুবিধাগুলো আসলে পায় না, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো যে সুবিধাগুলো পায়। তো ব্যাংক একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবে যদি গ্র্যান্ট করা হয়, তাহলে সেইখানে একজন এন্ট্রি লেভেল অফিসার, তার আসলে কতখানি প্রশাসনিকভাবে প্রভাব বিস্তার করবার সুযোগ আছে। এবং আরপিওতে 12(1)(f)-এ যেই মানে ধারাটি দেওয়া হয়েছে, যেটার কারণে আসলে আমি আটকে গেছি, সেটা হচ্ছে 3 বছরের কুলিং পিরিয়ড লাগবে। কারণ এটা আসলে আটকানোর মানে জায়গাটা ছিল, উদ্দেশ্য ছিল এই আইনটার, সেটা হচ্ছে যে যারা আসলে আমলা,
যারা প্রভাব প্রতিপত্তি আছে, গুরুত্বপূর্ণ পদে থেকে প্রশাসনিকভাবে তারা প্রভাব বিস্তার করতে পারে, এবং প্রভাব বিস্তার কোথায় করবে? তারা কনস্টিটিউয়েন্সিতে করবে, এবং তার ভোটারদের অনৈতিক সুবিধা, আনডিউ যে সুবিধাগুলো সেগুলো দিবে। কিন্তু দেখেন, খুবই অদ্ভুত ব্যাপার, কেমন একটা আইন আমাদের দেশে আছে, আমরা এটা নিয়ে এখন আমাদের কথা বলতে হচ্ছে। সেটা হচ্ছে যে সংরক্ষিত নারী আসনের কোনো কনস্টিটিউয়েন্সি নাই, এবং আমার ভোটার হচ্ছে 300 জন সংসদ সদস্য। খুবই অদ্ভুত না? তাহলে আমার একজন ব্যাংক কর্মকর্তা, এন্ট্রি লেভেল ব্যাংক কর্মকর্তা, যার আসলে চাকরির বয়সী 2 বছর, তাকে আপনি বলছেন আটকে দিচ্ছেন এই জন্য যে আমি সংসদ সদস্যদের উপরে প্রভাব বিস্তার করে মানে কোনো একটা আনডিউ অথরিটি মানে ফলাতে পারবো। এটা হচ্ছে আসলে ওই যে আছে না যে আইন আসলে ধরেন অনেক ক্ষেত্রে আইনটাই বৈষম্যমূলক হয়। এখানে আমি নিজেই এখন একটা বৈষম্যের মধ্যে পড়েছি। সেটা হচ্ছে যে এই কারণে আমার আসলে আর্গুমেন্টের জায়গাটা হচ্ছে এই সিস্টেমের বিরুদ্ধে, এই অসঙ্গতির বিরুদ্ধে। এই আইনটা যদি স্পষ্ট হয়, না কোনো ক্যান্ডিডেটের বিরুদ্ধে না, এবং আমার স্পষ্টভাবে আমি আজকে আসলে অনেক সময় হয় কি, কথা না বললে অনেক কিছু পরিষ্কার হয় না। তো আমি আমার আজকে মানে আমি ফেসবুক পোস্টের মাধ্যমে ক্লিয়ার করেছি, এবং আজকে আমার যিনি আইনজীবী আছেন তাকেও প্রশ্ন করা হয়েছিল যে মানে আসলে আমরা কি চাই, আমাদের আলটিমেট মানে গ্রাউন্ডটা কি, গোলটা কি। তখনও আসলে বলা হয়েছে যে আমরা একটা রুল চাই, আমরা কোনো প্রার্থীর শপথ গ্রহণ আটকানো বা কারোর গেজেটের বিরুদ্ধে আমাদের অবস্থান না, সেটা আমি চাই না। আপনি চাচ্ছেন এই বিষয়টা ডিটেইল শুনানি হয়ে একটা সেটেলমেন্টে আসুক। এক্স্যাক্টলি, কারণ দেখেন আমরা যখন বলছি যে এত অনিশ্চয়তা এই রাজনীতির মধ্যে, রাজনীতি যদি আমি একটা বিষয়ে আপার সাথে একটু দ্বিমত করতে চাই, সেটা হচ্ছে আমি এখনো মনে করি না রাজনীতি আসলে পেশা হওয়া উচিত, কোনোভাবেই না। রাজনীতি যদি পেশা হয় তাহলে তো আমাদের আবার চাঁদাবাজ উৎপাদন করবো আমরা। আমার অবশ্যই একটা জায়গা থাকতে হবে, রাজনীতিতে আসার পথটাও সহজ করতে হবে। পার্ট টাইম কি রাজনীতি হয় না, এখানে অবশ্যই আপনার একটা আইডেন্টিটি থাকতে হবে। মানে ধরেন যিনি ডাক্তার, মানে তিনি তো ডাক্তারিটা করছেন, তাহলে এই যে ধরেন একজন যদি কোনো একটা কাজ করেন, এখানে তো আরো অনেক চাকরি আছে, মানে এমন তো না যে আসলে কোনো জায়গায় রাজনীতি করে, যদিও বলে রাজনীতি পেশা, কিন্তু সবারই একটা সাবস্টিটিউট পেশা থাকে। কেউ ব্যবসায়ী, এক্স্যাক্টলি, কেউ আইনজীবী, মানে যেসব শুধু রাজনীতি করে তো পেট ভরবে না, এক্স্যাক্টলি, রাজনীতি করতেও টাকা লাগে। এবং সবচেয়ে বড় ব্যাপার যে শুধু সরকারি চাকরি বাদে সবাই আসলে রাজনীতি করতে পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এই জায়গায়, এবং এখানে আমার আরেকটা আর্গুমেন্টের জায়গা আছে। দেখেন, একজন ব্যাংক কর্মকর্তা, আমাকে যে কারণে আটকে দেওয়া হয়েছে যে সরকারি ব্যাংক কর্মকর্তা, অথচ এখানে ইউসিবিএল এর একজন যদি থাকতেন এখানে, তাহলে তিনি কিন্তু একজন প্রাইভেট ব্যাংক হিসেবে কিন্তু উনি কিন্তু নির্বাচন করতে পারতেন। অথচ তার আর আমার কিন্তু ডেজিগনেটেড ওয়ার্ক এক, মানে তারও আসলে কোনো ক্ষমতা নেই, আমারও কোনো ক্ষমতা নেই। তো এই যে আইনের আসলে যে ফাঁকফোকর, এই ফাঁকফোকর দিয়ে আসলে অনেকের আসলে রাজনীতিতে আসার পথটা রুদ্ধ করা হচ্ছে। আপনি ধরেন আমারটা বাদ দেন, একজন শিক্ষক, একজন আমরা যখন আসলে হলে থাকি, আপা রিলেট করতে পারবেন, আমরা যখন হলে থাকি প্রথম নারীরা হচ্ছে প্রথম পরীক্ষাটা দেয় প্রাইমারি স্কুলের পরীক্ষা, এবং সেটা 12 গ্রেডের চাকরি, সেটা সরকারি চাকরি। কিন্তু আপনি দেখেন একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা, সে যদি আসলে মনে করে সে রাজনীতিতে আসবে, তার প্রফেশন স্যাক্রিফাইস করে, সে কি আসতে পারবে? তারও 3 বছরের কুলিং পিরিয়ড লাগবে। তাহলে আপনি আমাকে বলেন যে আপনারা বলতেছেন যে 5 আগস্টের পরবর্তী সময় আমরা তরুণদের রাজনীতিতে দেখতে চাই, আবার আপনারা তরুণদের সংসদে যাওয়ার জন্য আবার 3 বছরের কুলিং পিরিয়ড, মানে আমার বৃদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছেন আপনারা। তো বিষয়টা তো এরকম আসলে। তাহলে শিক্ষিত মানুষ যদি রাজনীতিতে চান, তাহলে এই ধরনের আইনের যে অসঙ্গতি, এগুলো অ্যাড্রেস করতে হবে, এবং যদি তরুণদের রাজনীতিতে আনতে চান, তাহলেও এই ধরনের যে আইনগুলো আছে সেগুলো অ্যাড্রেস করতে হবে। এবং আমার আলটিমেট গোল এটাই, যে আইনের যে অসঙ্গতিটা আছে, এবং খুবই গুরুত্বপূর্ণভাবে একটা বিষয় কি, আমি এটা নিয়ে তো বেশ কিছুদিন ধরে পড়াশোনা করছি, পৃথিবীর কোথাও এইরকম আইন নাই। প্রত্যেকটা জায়গায় কারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এটা স্পেসিফিকলি সেই পোস্টের জন্য কিন্তু আলাদা করা আছে। ইভেন সবচেয়ে কাছের দেশ ইন্ডিয়াতেও আছে। সুতরাং এই জায়গায় আসলে এইভাবে করে একটা আইন দিয়ে আসলে রাজনীতিতে আসার পথ রুদ্ধ করা, এবং শিক্ষিত মানুষকে রাজনীতিতে আসার পথ রুদ্ধ করা উচিত না। শুরু হয়েছিল জনতার মঞ্চের পর থেকে, এক্স্যাক্টলি 2008 সালে জনতার মঞ্চের পর থেকে এবং দেখেন তখনও কিন্তু এটা আমলাদের আটকানোর জন্য একটা আইন, আইজিপিদের আটকানোর জন্য একটা আইন, কিন্তু সেখানে আমাদের মতো ছোট একটা চাকরি করতাম আমরা, সেই কর্মকর্তাদের। ধন্যবাদ, থ্যাংক ইউ। মানসুর আলম, আমি একটু অন্য প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে যে আমরা সাইবার বুলিংটা একবার কণিক আকারে ধারণ করেছে আমাদের, বিশেষ করে এই সোশ্যাল মিডিয়াতে এখন খুবই বাজে অবস্থা। বিশেষ করে কিছু কিছু আইডি আছে, এবং বলাই হচ্ছে বট বাহিনী, এবং একটা স্পেসিফিক রাজনৈতিক দলের সংগঠনকে মিন করা হচ্ছে। আপনিও তার শিকার হয়েছেন একাধিকবার। এই বিষয়টা কি আপনারা কিভাবে, আপনি যেহেতু পার্লামেন্ট মেম্বার, আইন করার আপনি কোনো প্রস্তাব করবেন কিনা, যে এদের কিভাবে আরো শক্তিশালী করা যায়? সাইবার আইন তো আছেই, তার বাইরেও
মানে মুস্তফা ভাই একটা ইন্টারেস্টিং আলোচনা বলি, মানে ইচ অ্যান্ড এভরিওয়্যার আমি যেখানেই গত 1.5 বছর ধরে যাচ্ছি দাঁড়াচ্ছি, মানে একটা প্রশ্নেরই মুখোমুখি হচ্ছি আমি, সেটা হচ্ছে সাইবার বুলিং নিয়ে আমার কি অবস্থান। তো সম্ভবত এটা এই জন্যই যে আমাকে ঘিরে যে সাইবার বুলিং হয়েছে এটা বোধহয় এতটাই স্পষ্ট যে যে কোনো মানুষের আমাকে দেখলেই প্রথম মাথায় আসে সাইবার বুলিং শব্দটা। তো এটার সাথে আমি মোটামুটি পিস তৈরি করে নিয়েছি। তা এখন যে বিষয়টা হলো, সাইবার বুলিং সহ অন্যান্য সামাজিক যত ব্যাধি আছে সেগুলো নিয়েও আমাদের কাজ করতে হবে। নারীদের প্রতি যেসব সমস্যা তৈরি হয় এটা অনেক বড় অনেক কিছু আছে, ডোমেস্টিক ভায়োলেন্স, ধর্ষণ, এই ধরনের বিষয়ের সাথে সাইবার বুলিংটা নবমাত্রায়, মানে আমরা ইফটিজিং দেখেছি, ইফটিজিং বিরোধী আইন দেখেছি, নবমাত্রায় যুক্ত হয়েছে এই সাইবার বুলিং। এবং আমরা প্রত্যেকটি অপরাধের একটা প্রকৃতি থাকে, সেই যে প্রকৃতিগুলো অন্যান্য যে অপরাধের যে প্রকৃতিগুলো, সেখানে কিন্তু আপনি মানুষটাকে যদি পালিয়ে যায় কিন্তু আপনি কোনো না কোনোভাবে তাকে আইডেন্টিফাই করতে পারবেন সেই মানুষটাকে। এইখানে একটা মানুষ এসে হঠাৎ করে আমাকে একটা গালি দিয়ে চলে যাচ্ছে, এমন গালি, এমনভাবে গালিটা দিচ্ছে যেটি আমাকে মানসিকভাবে এমন জায়গায় পৌঁছাতে পারে যেখান থেকে হয়তো আমার যে কোনো দিক দিয়ে আমার মেন্টাল স্টেট কিন্তু যাইতে পারে। এখন আমি রাজনীতি করি, হয়তো আমাদের চামড়া একটু মোটা হয়ে গিয়েছে, বিভিন্ন ধরনের নিষ্পেষণ, এবং যেহেতু ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আমরা জুলাই দেখেছি, আমরা অনেক কিছু সহ্য করার সক্ষমতা আমাদের তৈরি হয়েছে। কিন্তু যার হয়নি, যার জন্য যেটা হয়তো নতুন, সে কীভাবে সেটাকে হ্যান্ডেল করবে? তো আমি নিজের কথা বাদ দিলাম যে আমার সহ্য হয়ে গিয়েছে, এখন আমাকে কে কী বলবে, কে গালি দিবে, ওর গালি দেখে কে, ওটার জন্যই আমি রেডি না, গালি দিতে থাক তুই। এখন একটা মানুষ, আমরা যতটুকু এই বট আইডি, বট বাহিনী সম্বন্ধে জানি, যে এরা নির্দিষ্ট জায়গা থেকে পেইড হয় এবং তারা একই সাথে বসে তারা একসাথে 50টা 60টা কমেন্ট পর্যন্ত করে ফেলতে পারে। মানে এই ধরনের একটা অপরাধ চক্র। এবং আমি দেশের মধ্যে এক্সিস্টিং যত অপরাধ চক্র আছে, আমি মনে করি যে বট বাহিনীর যে অপরাধ চক্র সেটি হচ্ছে সবচেয়ে বড় চক্র। এবং সেই চক্র যে পর্যন্ত ভেদ না করা যাবে সেই পর্যন্ত আসলে সাইবার স্পেস মেয়েদের জন্য কোনো জায়গা না। এবং প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা বলতে প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা শ্রেণী পেশার মেয়ে সেই জিনিসটার মধ্য দিয়ে যাচ্ছে। সেই জিনিস আমি প্রত্যেকজন, যতজন নারী রাজনীতি করেন, আমি আছি, আমার বিপক্ষে যারা করেন তারা আছে, প্রত্যেকের কমেন্টে গিয়ে দেখবেন আপনি কিছু না কিছু লেখা আছে, কিছু না কিছু এমনভাবে লেখা আছে যেটা দেখলে হয়তো তার মানসিকভাবে এমন জায়গায় পৌঁছানো যেতে পারে, সে চলে যেতে পারে যেখান থেকে তার কোনো উত্তরণের উপায় থাকে না। তো এইগুলো আসলে সামষ্টিক আলোচনার বিষয়, জাতীয় সংসদে আলোচনার মতো বিষয় অবশ্যই, এটিকে অ্যাড্রেস করতে হবে, এটা বারবার অ্যাড্রেস করতে হবে এবং সুস্পষ্ট এই যে বট বাহিনী বিরোধী আইন তৈরি করতে হবে, যে কোন চক্র থেকে একসাথে 50টা 60টা কমেন্ট চলে আসে একজনকে গালি দেওয়ার জন্য, একজনকে মানসিকভাবে হেয় করার জন্য, আপনাকে সেটা ফাইন্ড আউট করতে হবে। কয়েকদিন ধরে আগে দেখছি যে প্রধানমন্ত্রী ও তার পরিবার সুরক্ষিত নয়, তাদেরকে পুরো হ্যাঁ, এখন দেখেন এই যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজেই তো সেই জায়গা থেকে সুরক্ষিত না, তার পরিবার সুরক্ষিত না, তার একমাত্র কন্যা তিনি সুরক্ষিত না, যিনি এখনো রাজনীতিতে আসেননি, যার কোনো রাজনৈতিক স্টেটমেন্ট নেই। আমাদের না হয় রাজনৈতিক অবস্থান আছে, আমরাও প্রতিপক্ষকে আক্রমণ করি, ওনার তো সেরকম কোনো স্ট্যাটাস নেই এখন। উনি জাস্ট একজন মানুষ যিনি এক্সপ্লোর করছেন। ওনাকে গালি দেওয়ার উদ্দেশ্য কি? ওনাকে নিয়ে বাজে ছবি বানানোর উদ্দেশ্য কি? মানে এই যে অপরাধ চক্রগুলো, এরা আসলে এই জায়গা থেকে, আমি তো এই যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার সাইট যেগুলো আছে সেগুলো থেকে ইনকাম হয়, অনেকে এইসব ভিডিও বানিয়ে তারা এখান থেকে ইনকাম করে, ভিউয়ার্স বাড়বে সেজন্য। তো আমার মনে হয় যে অপরাধ চক্রের সাথে, যে অপরাধ চক্রটি বটবাহিনী, সেটির সাথে একটি সুস্পষ্ট আয়ের উৎসও জড়িত আছে। তো আমাদেরকে, তার মানে কি আমাদের সমাজ পচে গেছে? যারা সমাজ পচা বলতে এটা পচা না, শুধু আমি মনে করতে পারতেছি না যে কোন মানুষটা আসলে এই জিনিসটা শিকার হন না সামাজিকভাবে। মানে এই যে আমার বাবা ফোন খুলে দেখলো যে এরকম একটা গালাগালি হচ্ছে, মনে করেন আমাকে নিয়ে একটা ভিডিও হলো, একটা ছবি হলো, আমার বাবা সেখানে ঢুকলেন যে দেখি আমার মেয়েকে নিয়ে কী লেখা আছে, আমার মেয়েকে, এরপর উনি দেখবেন যে এমন সব মন্তব্য, অথচ এই লোকগুলোর কি ক্ষতি করেছি আমি জানি না। ওর পরিবারের কোনো ক্ষতি করেছি,
ওর রাজনৈতিক, হ্যাঁ ওর যদি রাজনৈতিক এজেন্ডা যেটা আছে সেটার মধ্যে, সেটার বিপক্ষে আমার অবস্থান, সেটা নিয়ে আমি কথা বলেছি, কিন্তু আমি তো কাউকে আঘাত করিনি। তাহলে কেন আমাকে নিয়ে এই ধরনের কমেন্ট পার্সোনালি অ্যাটাক করা হবে? এগুলো এই যে আমি, এবং মামলার ক্ষেত্রে আমি দেখছি যে এরকম ঘটনা হচ্ছে, আমাদের মেয়েরা প্রতিদিন যাচ্ছে ডিবি অফিসে, যায় গিয়ে হচ্ছে কিছু একটা ডায়েরি করে, সুস্পষ্ট কোনো তারা কোনো নিয়মও দিতে পারেন না যে এর জন্য ঠিক আছে আপনি মামলাটা করেছেন, ওকে আমরা ধরবো, ধরে এনে আমরা একে আইনের মুখোমুখি করব, সেরকম আশ্বাসে কিন্তু তারা দিতে পারেনি। তো প্রতিদিন এরকম বস্তা বস্তা মামলা জমছে, লাভ কি? যার জন্য কিন্তু আমি এখনো আইনের দ্বারস্থ হচ্ছি না। আমাকে বারবার সবাই বলে যে আইনের দ্বারস্থ হো, আইনের দ্বারস্থ, কিভাবে হব? আইনটা তো লাগবে। যারা যারা কাজ করছে তারা নিজেরাই তো জানে না যে কিভাবে ওরা তুলবে, কিভাবে আইনের মুখোমুখি করবে। এই চক্রটিকে তো ভেদ করতে হবে আগে। মুনিরা শারমিন, আমরা এই যে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলছি, কিন্তু আমরা অনেক সময় দেখছি যে রাজনৈতিক দলের নেতাদের আত্মীয় স্বজনে অনেক সময় সংরক্ষিত আসনে ছিট পেয়ে যাচ্ছে। এবং লেখক মহিউদ্দিন আহমেদ, আপনি নাম নিশ্চয়ই শুনুন, উনি বলেছেন যে প্রক্রিয়া নারীদেরকে সংরক্ষিত নারী আসনে নির্বাচন হচ্ছে এটা গণতান্ত্রিক না। আপনার কাছে কি মনে হয়, আপনি কি? দেখেন, এটা তো আসলেও গণতান্ত্রিক না, এটা তো সত্য, এটা স্বীকার করতে হবে। যারা এবার যাচ্ছেন তাদেরও স্বীকার করতে হবে। যেমন ধরেন প্রত্যেক দলেই তো আসলে যারা বহুদিন ধরে কাজ করছে তারা তো প্রত্যেকেই নিজেদের যোগ্য মনে করছে ওই সিটটার জন্য, কিন্তু সেটা তো কোনো না কোনোভাবে দলের প্রধানকে সিলেক্ট করতে হচ্ছে। সো এখানে যারা বাকিরা আছে তাহলে তাদের তো একটা মনোকষ্টের জায়গা আছে। সুতরাং এই প্রক্রিয়াটা আসলে গণতান্ত্রিক হওয়া দরকার। ধরেন সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রেও এই যে প্রক্রিয়াটা, এটা যদি ওপেন হতো, প্রকাশ্য হতো, এবং সবাই যদি এখানে যারা আসলে ক্যান্ডিডেট, যোগ্য ক্যান্ডিডেট হিসেবে নিজেদের মনে করেন, সেই জায়গায় যদি আসলে তারা অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইয়ে করতে পারতো, এবং এটা কোন কোন ক্রাইটেরিয়ায় তাদের আসলে বিচার করা হচ্ছে এবং তাদের আসলে সংসদে পাঠানোর জন্য সেই দলটি সিদ্ধান্ত নিচ্ছে, সেটিও যদি সকলের কাছে উন্মুক্ত করা হতো তাহলে একটা জাস্টিফিকেশন আমরা পেতাম। কিন্তু যেহেতু এটা এই সিস্টেমটা নাই এবং এতটা উন্মুক্ত না, এতটা স্বচ্ছ না, সেই কারণে এটা খুব বেশি গণতান্ত্রিক আমরা বলতে পারি না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আত্মীয় স্বজন মানে দেওয়ার যে জায়গাটা, এটা তো আসলে একটা খুবই ইল প্র্যাকটিস ছিল, এবং এটা কিন্তু আমরা গত 17 বছরও দেখেছি যে এটা কিভাবে করে ধরেন প্রধানমন্ত্রীর, তৎকালীন প্রধানমন্ত্রীর বাড়ির কাজের লোক, সেও সংরক্ষিত নারী আসনে গেছে। সুতরাং এখানে যোগ্যতা তো মানে দূরের কথা, এখানে স্বজনপ্রীতি ছাড়া আর কিছুই ছিল না। এবং সংসদে গান কবিতা সবই আমরা শুনেছি, খুবই বিনোদনমূলক একটা সংসদ আমরা পেয়েছি। তো এই জায়গা থেকে সরে এসে আমার মনে হয় যে এই সংসদের প্রতি আমার আসলে আগ্রহ অনেক বেশি এবং আমার প্রত্যাশা অনেক বেশি থাকবে, কারণ এখানে আমি দেখছি যে সেই আগের সংস্কৃতি থেকে বের হয়ে খানিকটা হলেও একটা পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। তো সেই জায়গায় আমি যেটা বারবার করেই বলছি যে আমার এই সংসদের কাছে প্রত্যাশা অনেক বেশি, এবং আপার একটা জায়গায়, আমরা আপা যেহেতু সংসদে যাচ্ছেন না, ওনার কাছে আমার একটা প্রত্যাশা থাকবে। সেটা হচ্ছে যে যেই সাইবার বুলিংয়ের কথা আলোচনা হলো, সেখানে যেমন আমার কিন্তু গালির গ্রুপ অনেক বড়। হ্যাঁ, আমি কিন্তু জিয়া সাইবার ফোর্স থেকেও গালি খাই, আবার হচ্ছে যে আপনার বিরুদ্ধে গালির গ্রুপ, আপনি গালির গ্রুপ, আপনার না আমার গালির গ্রুপ বলতে আমাকেই তো সবাই গালি দেয়। হ্যাঁ, আমার গালির গ্রুপ অনেক বড় আর কি। হ্যাঁ, আমার সেই ফোকাস এরিয়াটা অনেক বড়, তো আমি সব পক্ষ থেকে গালি খাই। হ্যাঁ, টার্গেট অডিয়েন্স অনেক বড়। তো সেই জায়গা থেকে আমার একটা প্রত্যাশা থাকবে, সেটা হচ্ছে যে যারাই আসলে যাচ্ছেন সংরক্ষিত নারী আসনে, তারা যেহেতু এই একটা বাস্তবতার মধ্যে দিয়ে যাচ্ছেন, তো তারা আসলে এই জায়গাটা ঠিক করবেন। এবং আমি আসলে এই জায়গাতে যারাই আসলে নতুন করে রাজনীতিতে আসতে যাচ্ছে, তাদের যে একটা ভীতিকর পরিস্থিতি, যে তারা আসলে এই পারিবারিক বলেন, এই অনিশ্চয়তা, রাজনৈতিক অনিশ্চয়তা, 80% মেয়ে যদি রাজনীতিতে আগ্রহ হারিয়ে ফেলে, সেটার কারণ হচ্ছে শুধু একটা, এক্স্যাক্টলি এই যে সাইবার বুলিং, স্লাট শেমিং। এবং আপা একটা কথা বলছিলেন যে ওনার পারিবারিক ব্যাপার, যে ওনার বাবা হচ্ছে যদি দেখে তাহলে এটা কি মনে করছে, বা ওনাকে নিয়ে এই ভিডিও হচ্ছে, এই নানান ধরনের গালিগালাজ হচ্ছে। আমার আম্মু প্রায় প্রত্যেক দিন হচ্ছে সকালবেলা আমার ঘুমটা ভাঙে, আমার আম্মু বলে যে আমি মানে ধরেন এরকম যে আমি মানে যত ধরনের মিস ইনফরমেশন সব আমার আম্মুর ইউটিউবে থাকে, এবং যত ধরনের মিস ইনফরমেশন সব আমার আম্মুর ফেসবুকে থাকে। কারণ মানে তারা, আমি জানি না কিভাবে অ্যালগোরিদম সেট করছে যে আমাকে নিয়ে যত ধরনের নেগেটিভ কথা, এগুলো সব আমার মায়ের ফোনে আগে আসে। তো এই জায়গায় হচ্ছে আসলে এই পারিবারিক জায়গাতে এই যে অনিশ্চয়তা, আমরাও কিন্তু এই কারণে অনেক ক্ষেত্রে আমাদের অনেক জায়গাতে আমরা যে সামনে আগানোর যে স্পৃহাটা
আমাদের আমাদের কিন্তু মনোবল অনেক বেশি না, এটা কিন্তু এই অবস্থার মধ্যে থেকে পারিবারিক এই টানাপোড়েন পুরো পাথরের মতো হয়ে গেছে। হ্যাঁ, এই জায়গা থেকে কিন্তু আমাদের আসলে সামনে আগানোর বাস্তবতা অনেক কঠিন। তো আমরা চাই যে সেই কঠিন বাস্তবতার মধ্যে আর একজন নারী কেউ না পড়তে হোক। এবং আমার মনে হয় রাজনৈতিক দলগুলো, আমি আপার কাছে অনুরোধ করব, এই আলোচনাটা অবশ্যই আপনারা সংসদে আনবেন। এবং একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রাজনৈতিক দলের যারা কর্মীরা আছে তাদের একটা এডুকেশনের প্রক্রিয়ায় আনা, যে হাউ টু বিহেভ উইথ ফিমেল লিডার্স। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা শিখতে হবে। এটা এই প্রক্রিয়াটা আমাদের দেশে নাই। এই কর্মশালার মাধ্যমে তারা যেহেতু এটা জানে না, শেখার কোনো বয়স নাই, দোলনা থেকে কবর পর্যন্ত শেখা যায়। সুতরাং এই জায়গাটা শিখতে হবে যে কিভাবে করে নিজের দলের নেত্রী এবং অন্য দলের নেত্রীদের সাথে আসলে বিহেভ করতে হয়। এই জায়গাতে দলগুলো যদি আসলে পেট্রোনাইজ করে, সবাই যদি একমত হয়, এই জায়গাতে আমাদের আসলে কাজ করার অনেক সুযোগ আছে। আচ্ছা, আমি মুনিরা শারমিনের একটা কথার প্রেক্ষিতে আপনাকে একটা প্রশ্ন করি। উনি বলছেন যে ওনাদের রিফর্ম কমিশনের সময় ওনারা 100 আসনে সরাসরি নির্বাচন চেয়েছিল, কিন্তু সেই মুনিরা শারমিন কিন্তু বুলিংয়ের ভয় পাচ্ছে। সেই তো সরাসরি নির্বাচনে একটা পুরুষের সঙ্গে একটা নারী যখন ইলেকশন করবে, আমাদের বিদ্যমান সামাজিক বাস্তবতায় সেটা কতখানি সম্ভব? আপনার দল সেই জায়গায় এগ্রি করেনি, আপনি কি মনে করেন ওনার দল ঠিক করেছে? এখানে বিষয়টা হলো সংরক্ষিত আসনে, মানে এই যে এক্সট্রা একটা ইলেকশন, এটা কিন্তু এটার সাথে সংরক্ষিত এখন যে আমরা ইলেকশনের বাদে হয়েছি সেটার মধ্যে কোনো পার্থক্য আমি দেখি না। কারণ সেই কিন্তু আলাদা করে ইলেকশন করতে হচ্ছে নারীদেরকে, আমাদের তো আলাদা হওয়ার কথা ছিল। আমি যেটা বলছি, একটা কনস্টিটিউশন, একটা পুরুষ একজন নারী যখন ইলেকশন করবে, একটা কনস্টিটিউশন তো বেশ বড়, সেখানে নারীকে প্রতিদিন মুভ করতে হবে, তার পাশাপাশি তার অপোনেন্ট আছে একটা পুরুষ। তা আমাদের যে অবস্থা, আপনারা শহরের থেকে যেটার অবস্থা মানে আপনার শিকার হচ্ছেন, গ্রামে কিংবা আপনার কনস্টিটিউশন যেখানে হোক, সেই জায়গায় কি আপনি নিরাপদে আপনার ক্যাম্পিংটা, আপনার আসা যাওয়াটা আপনি নিরাপদ করতে পারতেন কিনা? এটা সব বাস্তবতা কিনা? এই বাস্তবতাটা আসলে কঠিন। কারণ হচ্ছে যে এই যে ইলেকশন, এটার জন্য কিন্তু সংরক্ষিত আসনের প্রয়োজনীয়তা আজও ফুরায়নি। যে এখনো যখন আমার পুরুষ সহযোদ্ধা যারা আছেন, যে পুরুষ হয়ে যারা ইলেকশন করেছেন, তারা যে ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন একজন নারী, দুটো কিন্তু আলাদা। হ্যাঁ, প্রতিপক্ষের চরিত্রহরণ সবাই করে, সব পক্ষ থেকেই করা হয়, কিন্তু প্রতিপক্ষ যদি নারী হয় তাহলে বোধহয় চরিত্র হরণ করাটাও খুব একটু মজার বিষয় হয়ে দাঁড়ায়। তো নারীদের ক্ষেত্রে এটা হয়, এবং সামহাও এই মেসেজ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায় খুব সহজে মানুষের মধ্যে। কারণ গ্রামে গঞ্জে চায়ের যে স্টল, সেখানে বসেও নারীদের নিয়ে মুখরোচক আলোচনা করতে সবার ভালো লাগে, খারাপ কারো লাগে না। তো যে জিনিসটা দাঁড়াচ্ছে, এই বাস্তবতার জন্য কিন্তু আমাদের ইলেকশনটা এখনো একটা কঠিন জিনিস। তার মধ্যেও আমাদের নারীরা সফল হয়েছেন, তারা সফলতার সাথে এসব সমস্যা উতরে গেছেন। এবং অনেকেরই সেক্ষেত্রে একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড ছিল, যারা অনেকদিন ধরে এস্টাবলিশড, সেটা একটা বিষয় ছিল। কিন্তু আমাদের মতো নারী যারা আমরা আছি, আমাদের জন্য কিন্তু সেটা একটা চ্যালেঞ্জই রয়ে গেল। আমার কিন্তু এখনো এলাকায় গিয়ে মানুষের সাথে মিশে আমার নিজেকে সেখানে দাঁড় করাতে হবে। আগে সেই সব মানুষের সাথে আমাকে নিজেকে পরিচিত করাতে হবে, এবং সেই যে তারা কিভাবে আমাকে নিচ্ছে, এই জিনিসটা নিয়ে আমাকে ভাবতে হবে। অনেক চিন্তা ভাবনা, অনেক কিছুর ফলে কিন্তু আমার সেখানে দাঁড়ায় গিয়ে অবস্থান করার মতো জায়গা থাকে, যেটা একটা পুরুষের ভাবতে হয় না। সে শুধু পুরুষ হিসেবে যাবে। আমি এখনো বাড়ি গেলে আমার মা 10টা ইনস্ট্রাকশন দিয়ে দিবে, এইভাবে করে আসবা, এইভাবে থাকবা, এইভাবে দাঁড়াবা। আর এখন আমি একজন যাচ্ছি রাজনীতিবিদ হিসেবে, তাহলে আমার জন্য ইনস্ট্রাকশন আরও বাড়বে 10টা। এবং এইভাবেই কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার প্ল্যান করতে হবে। তো যেই কারণে সংরক্ষিত আসন এখনও প্রয়োজনীয়, কিন্তু এই প্রয়োজনীয়তাটাও আমি মনে করি যে ফুরনোর একটু পর্যায়ে গিয়ে প্রয়োজন আছে। কারণ আমরা ইলেকশন করতে চাই, আমরা আর 10 জন পুরুষ যেভাবে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন, সাথে আমার নারী সহযোদ্ধারাও যাচ্ছেন, আমরাও দেশের নারীরা যারা আছি, আমরা যারা রাজনীতি করছি, আমরা সংসদে যেতে চাই, আমরা সেভাবেই যেতে চাই। মুনিরা শারমিন, আমাদের প্রত্যেক মানে সময় আমরা ইলেকশন রিফর্ম করি, ইলেকশন কমিশনের যেটা আছে আরপিও টিআরপিও, এখন যে হারে এই যে নারীদের উপর চাচ্ছে, বুলিং হচ্ছে, স্ল্যাট শেমিং হচ্ছে, বিভিন্ন ধরনের ইপটিজিং হচ্ছে, ইলেকশন কমিশনের এরকম কোনো আইন ইনক্লুড করা উচিত কিনা, যে নারীদের এ ধরনের করলে তার একটা ধরনের
জেল দণ্ড কিংবা যে কোনো ধরনের একটা শাস্তির বিধান, তাহলে এটা কি কমতে পারে কি না, এরকম কিছু চিন্তা দেখেন, করেন? ইলেকশন কমিশন, আমার মনে হয় যে ইলেকশন কমিশনের মানে আরপিওতে এটা যুক্ত করলে, আমি জানি না আপনারা ভালো বলতে পারবেন, হেট স্পিচগুলো যে বিভিন্ন সময় যে এটা আমার মনে হয় আলাদা একটা মানে যে মানে আইন সাইবার বুলিং এর বিরুদ্ধে মানে আমরা তো ইলেকশন কমিশনের সময় এগুলো বেশি দেখি, মানে ইলেকশনের সময়গুলোতে। না, নট অনলি ইলেকশন, সবসময় এটা হয় সবসময়ই হয় নারীদের সাথে, এটা সবসময় হয় যে নারী রাজনীতিবিদ যদি হয়, শুধুমাত্র নারী রাজনীতিবিদ না, আপনি দেখেন যে কোনো চ্যালেঞ্জিং পেশা, নারী যদি সাংবাদিক হন তাকে নিয়ে বাজে মন্তব্য, সিনেমার অভিনেত্রী, তিনি হ্যাঁ, তো এটা স্বীকার অভিনেত্রী, হচ্ছেন। তাকে নিয়ে বাজে মন্তব্য, একজন ফুটবলার, উনাকে আসলে মানে ফুটবলার হিসেবে দেখা হয় না, ওনাকে নারী হিসেবে দেখা হয়, নারী ফুটবলার, উনি কেন হাফ প্যান্ট পরলো, এটা নিয়ে হচ্ছে আমাদের জনতাদের মানে কি বলবো, হ্যাঁ, আমরা ইন্টারভিউর সময় দেখেছি বিভিন্ন উন্মত্ত জায়গায় জনতাদের ফুটবল- একদম, হ্যাঁ, তাদের একটা অসুবিধার জায়গা হয়ে দাঁড়ায়। তো এখন এখানে একটা জায়গা হচ্ছে আমাদের একটা আউটলুক চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে যে যদি আপনারা রাজনীতিবিদদের নারী রাজনীতিবিদ হিসেবে দেখেন, ওই যে যেটা কনস্টিটিউয়েন্সির কথা আসলো, সেই ক্ষেত্রেও আমার যখন বিষয়টা এরকম হয়ে যায় যে নারী রাজনীতিবিদ, সে এলাকা থেকে কিভাবে নির্বাচন করে আসবে, কেন আপনার নারী রাজনীতিবিদ বলতে হবে কেন? রাজনীতিবিদ তো রাজনীতিবিদ, নারী হোক পুরুষ হোক। তো এই জায়গাতে একটা, তো আপনি বললে তো আর আপনার এইটা চেঞ্জ হয়ে যাচ্ছে, জেন্ডার চেঞ্জ হয়ে যাচ্ছে না। না, আমরা তো জেন্ডারটা কেনই আমরা তো- আনতে হবে? আমরা মানে- তখন আমরা এইরকম পরিবেশে আছি এখনো, হ্যাঁ, সেই জন্য আমি বলছি। এই জন্য এই কথাগুলো বারবার বেশি বেশি বলতে হবে। এটা অ্যাড্রেস আপনারা বারবার হ্যাঁ। করেন বলেই তো জিনিসটা বারবার সামনে আসছে। এক্স্যাক্টলি, সাংবাদিক মানে বাংলাদেশ সাংবাদিক, নারী ফুটবল দল, নারী ফুটবল ক্রিকেট কেন দল। কেন ফুটবলার ফুটবল দল, হ্যাঁ। তারপরে এই যে রাজনীতিবিদদের, যে নারী রাজনীতিবিদ বলে একটা কর্নার করা হয়, এবং এটার কারণেই আসলে ওই যে সবাই একটু আলাদা চোখে দেখে, আলাদা চোখে দেখার দরকার নেই। এবং আরেকটা ব্যাপার কি জানেন, একটু সংক্ষেপে, হ্যাঁ, আমি আমাদের সংক্ষেপে সময়- শেষ করছি, সেটা হচ্ছে যে দল থেকে মানে দলের একটা দায় আছে এখানে। দল থেকে আপনি দেখেন একজন পুরুষ নেতৃত্বকে কিভাবে সেলিব্রেট করা হয়, একজন নারী নেতৃত্বকে কি ইকুয়ালি সেলিব্রেট করা হয়, দলকে এন্ডোর্স করে। একজন নারী নেতৃত্ব ধরেন সামনে আসছে, কথা বলছে, টকশোতে কথা বলছে, মিডিয়াতে কথা বলছে, বিভিন্ন জায়গায় সে সরব, তাকে কি সেভাবে করে সেলিব্রেট করে কিনা? এটা কিন্তু করা হয় না। যদি দল থেকে করে, তখন কিন্তু মানুষের কাছে একটা মেসেজ যায়, তার মানে এই নারী গুরুত্বপূর্ণ ওই দলে। যদি দল থেকে সেলিব্রেট করতো, দল থেকে তাকে যদি এন্ডোর্স করতো, তাকে সামনে আনতো, সেই জায়গায় কিন্তু এই জিনিসগুলো কমে আসে। সুতরাং দলের একটা দায় আছে। আর এই জায়গায় অবশ্যই আমি মনে করি যে এটা আলাদা আইনের মাধ্যমে এই বিচারগুলো করা দরকার। কারণ হচ্ছে দেখেন, আইন ছাড়া আপনি কোনোভাবেই এই বিষয়গুলো কোনোভাবে রোধ করা সম্ভব না। কিন্তু এখানে অসুবিধার জায়গা, ওই যে আপা যে বললেন যে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে আমরা যখন হচ্ছে আসলে আইনি সহায়তার জন্য যাই, সেখানে আসলে যে নারী পুলিশরা আছে, নারী পুলিশ নাই, শেষ করতে হবে আমাদের হ্যাঁ, আজকে। নারী পুলিশ নাই, এবং এই জিনিসগুলো অ্যাড্রেস করার জন্য যথেষ্ট লজিস্টিক সাপোর্টও আসলে পুলিশের নাই। সেই জায়গাতে আমাদের আসলে মনে হয় এই সরকার অবশ্যই ফোকাস করবে বলে আমি আশা করি। সেই জায়গাতে কাজ করলে আমার মনে হয় এটা কমে আসবে। থ্যাংক ইউ। ধন্যবাদ মানসুর আলম এবং ধন্যবাদ মনিরা শারমিন আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সম্পাদকীয়তে। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি সবাইকে।